কোল্ড স্টোরেজ। একটা অন্ধকার রুম, তার মধ্যে আমি একা একটা মানুষ। ঠান্ডায় আমার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। আর কিছুক্ষণ গেলেই হয়তো আমার প্রাণটা বেরিয়ে যাবে। এবার তো আমিও চাই আমার মৃত্যু। আর পারছি না নিজের সাথে লড়াই করতে। এবার আমার চোখটা বন্ধ হতে শুরু করেছে। আমার মনে হয় এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবার সময় হয়ে এসেছে। আমি একজন সামান্য দরিদ্র কৃষক বাড়ির ছেলে। বাবা মা অনেক সাধ করে নাম রেখেছিল উজ্জ্বল। তারা ভেবেছিল আমি হয়তো বড় হয়ে তাদের মুখ উজ্জ্বল করে তুলব। আমিও ছোট থেকেই পড়াশোনার প্রতি একটু আকৃষ্ট ছিলাম, কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। আমার যখন 10 বছর বয়স, আমার বাবা আমাদের ছেড়ে পরলোক গমন করেন। সংসারের দায়িত্ব নেওয়ার মতো আমি একাই ছিলাম, কারণ আমার মা একজন ক্যান্সার রোগী। মায়ের চিকিৎসার খরচ চালাতে আর সংসার চালাতে 10 বছর বয়সেই আমাকে পড়াশোনার পাঠ চুকিয়ে রোজগারের রাস্তায় নেমে পড়তে হয়। প্রথমে আমি একটা চায়ের দোকানে 5-4 মাস খাটার কাজ করতাম। পরে আমাদের পাড়ার একটা কাকু আমাকে বলেন কোল্ড স্টোরেজে কুলিগিরি করার কথা। আমি চায়ের দোকানে দিন রাত কাজ করে 300 টাকা বেতন পেতাম। কাকু বললেন কুলিগিরি করলে মাসে 1000 টাকা রোজগার হয়ে যাবে। তাই আমি আগুপিছু কিছু না ভেবে কাকুকে হ্যাঁ বলে দিলাম। পরের দিন থেকেই আমি কোল্ড স্টোরেজে কুলিগিরি করতে শুরু করে দিই। প্রথমে আমার খুব কষ্ট হতো, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে মুখ বুজে কাজ করতে থাকি। পরে সেটা অভ্যাস হয়ে যায়। দেখতে দেখতে 3টে বছর কেটে গিয়েছে। আমি এখন কুলিগিরি করি না, এখন বস্তার হিসেব রাখাই আমার কাজ। বেতন বাড়তে বাড়তে গিয়ে দাঁড়িয়েছে 3000-এ। আমাদের সংসারের এখন খুব সচ্ছল অবস্থা। মায়ের শারীরিক অবস্থাও এখন অনেকটাই ভালো। এরকমভাবেই আরও 5-6টা বছর কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ আমার মাও আমার হাতটা ছেড়ে দিয়ে ভগবানের কাছে চলে যায়। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি। তখন আমার পাড়ার সবাই আমাকে বোঝায় যে একটা বিয়ে করে নে। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু পরে রাজি হয়ে যাই। পাড়ার সবাই জানে যে এই পাড়ায় আমার চেয়ে ভালো ছেলে একটাও নেই। তাই সবাই জোর কদমে আমার জন্য মেয়ে দেখতে আরম্ভ করে দেয়। আমার সেই পাড়ার কাকু, যে আমাকে কোল্ড স্টোরেজে কাজ পাইয়ে দিয়েছিলেন, তিনি আমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দেন। মেয়ে দেখতে শুনতেও খুব ভালো, আর তার পরিবারও খুব ভালো। তাই আমি আর নাকচ না করে বিয়ের জন্য হ্যাঁ করে দিই। আমাদের বেশ ধুমধাম করেই বিয়ে হয়, আর বিয়ের পরে সবকিছু ঠিকঠাকই চলতে থাকে। বিয়ের 2 বছর পরেই প্রমীলা একটা ফুটফুটে সন্তানের জন্ম দেয়। আমিও সন্তান পেয়ে খুব খুশি। আমার মনে হলো যেন বাবা সন্তানের মধ্য দিয়ে আমাদের মধ্যে ফিরে এসেছে। আমি আমার বাবার নামেই ছেলের নামকরণ করি বাদল। এইভাবে খুশি খুশি আরও একটা বছর কেটে গিয়েছে। এতদিনে বাদলও অনেকটা বড় হয়ে উঠেছে। বাবু নিজের পায়ে চলতে শিখে গিয়েছে। আমি ভাবলাম আবার হয়তো আমার কষ্টের দিন শেষ আর আনন্দের দিন শুরু। আমরা চাইলে কি আর কিছু হয়? সবকিছু তো ওই ওপরওয়ালার হাতে। তখন বাজে রাত 8টা। আমার আজ নাইট ডিউটি। আমি সব দিনের মতো বাড়িতে টিফিন করে কাজের জন্য বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বার হব হব করছি, সেই সময় প্রমীলা বলে উঠল, রাতের খাবারটা নিয়ে যাও, ফাঁক পেলে খেয়ে নিও। বলেই সে একটা ব্যাগ আমার হাতে তুলে দেয়। আমি ব্যাগটা কয়েক পা হাঁটতেই ব্যাগ থেকে কিছু একটা আওয়াজ কানে আসলো। আমি ব্যাগটা খুলতেই দেখি একটা ম্যাচিস বাক্স। আমি তখন মনে মনে বলে উঠলাম, এটা নিশ্চয়ই বাদলের কাজ। খেলতে খেলতে এটা আগেই ব্যাগটাতে ঢুকিয়ে রেখেছিল। আমি মাচিস বক্সটা দূর করে ফিকে দিই, তারপর আবার হাঁটতে শুরু করি। তারপর হঠাৎ দাঁড়িয়ে ভাবলাম, ম্যাচিসটা না ফেললেই ভালো হতো, ওটাও তো দাম দিয়ে কিনতে হয়েছে। বলেই আমি ঘুরে গিয়ে ম্যাচিসটা কুড়িয়ে নিয়ে প্যান্টের পকেটের মধ্যে ভরে দিই। আর দেরি না করে দ্রুত গতিতে হেঁটে গিয়ে পৌঁছাই কোল্ড স্টোরেজে। আমি গিয়ে বসেছিলাম, তখনই মালিক হুকুম দেয়, যাও গিয়ে 205 নম্বর রুমের বস্তাগুলো গুনে নিয়ে এসে হিসেব দাও। আমি ব্যাগটাকে সঙ্গে করে নিয়ে গিয়ে পৌঁছাই 205 নম্বর রুমে। তারপর ব্যাগটাকে একটা কোনায় রেখে বস্তা গুনতে শুরু করি। কোল্ড স্টোরেজের রুমগুলো খুব লম্বা লম্বা হয়। এক প্রান্ত থেকে চিৎকার করলে আরেক প্রান্তে আওয়াজ পৌঁছায় না। আমি গুনতে গুনতে একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছি। তখন রামলালের আওয়াজ কানে আসে। আজকালকার কারুর কাজের কোনো ধরন নেই, রুমটার দরজা খুলে রেখেই চলে গিয়েছে। আমি কথাটা শুনেই চিৎকার করে বলি, আমি আছি ভেতরে, দরজা লাগিয়ে দিও না। কিন্তু রামলাল ততক্ষণে দরজা লাগিয়ে চলে গিয়েছে। আর দরজাটা লাগানো মাত্র ঠান্ডাটা যেন 100 গুণ বেড়ে গেল।
আমি জামার পকেট থেকে ফোনটা বার করে দেখি ফোন তো বন্ধ হয়ে পড়ে আছে। আমি একটু রেগে গিয়ে বললাম, এটা নিশ্চয়ই বাদলের কাজ, ফোনটাতে কার্টুন দেখে বন্ধ করে রেখে দিয়েছে, আর চার্জটাও দেই। আমি তখন রুমের দরজার সামনে গিয়ে চিৎকার করতে থাকি, আরে কেউ আছো, দরজাটা খোলো, আমি তো ভেতরে আটকে পড়েছি। কিন্তু এটা কোল্ড স্টোরেজ রুম, এক বিন্দুও ফাঁক নেই, কারণ ফাঁক থাকলেই রুমের ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে যাবে, তাহলে রুমটা ঠান্ডা থাকবে না। আমি ভাবলাম, ওই আর কি এমন ঠান্ডা, শীতে এর চেয়ে কত বেশি ঠান্ডা ভোগ করেছি। আমি বরং প্রমিলার দেওয়া খাবারটা খেয়ে নিই, ততক্ষণে কারুর নিশ্চয়ই আমার খোঁজ পড়বে আর এসে দরজাটা খুলে দিবে। কিন্তু এটা যে আমার ভুল ধারণা ছিল সেটার প্রমাণ পাই আমি 1 ঘন্টা পরে। কেউ আমার জন্য দরজা খুলতে আসলো না। আমার প্রহর গোনায় 6 হলো। এইভাবে আরও 2টা ঘন্টা পার হয়ে যায়। ততক্ষণে আমার অবস্থা শোচনীয়। টেম্পারেচারটা হয়তো -30 ডিগ্রি হবে। শরীরের এক একটা অঙ্গ কাজ করতে বন্ধ করে দিয়েছে। পুরো শরীর ক্ষীণ হতে শুরু করে দিয়েছে। আমি আর বসে থাকতে পারছি না, তাই মেঝেতেই অচেতন অবস্থায় পড়ে থাকি। আমার হাত পা যেন বলছে, আর না, এবার আমাদের বিদায় দাও। মনে হচ্ছে আমার পুরো শরীরে বরফ জমতে শুরু করেছে। শরীরের ভেতরের রক্ত হয়তো জমে পাথর হয়ে গিয়েছে। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমিও এতদিন হাল ছাড়ার পাত্র ছিলাম না, কিন্তু আজ হাল ছাড়তে বাধ্য হচ্ছি। আমার সামনে হঠাৎ প্রমিলা আর বাদলের মুখটা ভেসে ওঠে। আমি ভাবলাম এবার হয়তো ভগবানের ডাক এসে গেছে আমার জন্য। আমি মনে মনে বললাম, বিদায় সকলকে। বলি হাতটায় খুব ঠান্ডা লাগার কারণে দুটো হাতকেই প্যান্টের পকেটের মধ্যে ভরে ফেলি। হঠাৎ আমার হাত লাগে সেই ম্যাচিস বাক্সটাতে। আমি দ্রুত সেটাকে পকেট থেকে বার করে হাজার কষ্ট সহ্য করেও উঠে বসি। তারপর সেই বাক্স থেকে একটা কাঠি বার করে সামনে থাকা একটা বস্তাতে আগুন ধরিয়ে দিই। বস্তাটা দাউ দাউ করে জ্বলে উঠে সেই উত্তাপে আমি একটু নিস্তার পাই। হঠাৎ দেখি মাথার উপরে একটা লাল বাতি জ্বলে ওঠে আর একটা শব্দ শুরু হয়ে যায়। যদিও আমার জানা ছিল না যে আগুন লাগলে এখানে সাইরেন রয়েছে যেটা বেজে ওঠে। আমি ভেবেছিলাম বস্তাতে আগুন লাগিয়ে আজকের রাতটা যদি কোনোভাবে বেঁচে যাই। পুরো রুমটা ধুঁয়োতে ভরে যায় আর সেই ধুঁয়োতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপরের ঘটনা আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালের খাটে শুয়ে আছি আর সামনে প্রমিলা ও বাদল দাঁড়িয়ে আছে। আমি একটা শান্তির নিঃশ্বাস ত্যাগ করে ভাবলাম, হয়তো এই জন্মের মতো ভগবান আমাকে বাঁচিয়ে দিল।